This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ। বিকেলের পর ওয়েবসাইটে তালিকা আপলোড করবে এসএসসি। বড় খবর আজকেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ। বিকেলের পর তাদের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করবে এসএসসি। ইতিমধ্যেই দফায় দফায় আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এসএসসির কর্তারা। তালিকা কিভাবে আপলোড করলে আইনি কোনো সমস্যা হবে না তারই পরামর্শ নিচ্ছেন এসএসসি কর্তারা। তবে ওএমআর আপলোড হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, তোমার সঙ্গেও দফায় দফায় আমরা কথা বলছি, কারণ দফায় দফায় যে তথ্যগুলো আমরা পাচ্ছি আমরা দর্শকদের একেবারে আপডেট দিয়ে যাচ্ছি। একটু আগে আধ ঘন্টা আগে তোমার সঙ্গে কথা হয়েছিল, তোমার কাছ থেকে আধ ঘন্টা পর জানতে চাইছি এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে কিছু বলা হয়েছে বা সূত্র মারফত জানা গেছে কোন ফরম্যাটে ওটা আপলোড করা হবে? এসএসসির কর্তার সঙ্গে আইনজীবীদের আরও একবার কথা হয়েছে, যেটা আমরা জানতে পারছি যে আইনজীবী কোর্টে রয়েছেন, কিন্তু লাগাতার কমিউনিকেশন চলছে এসএসসির কর্তাদের সঙ্গে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত যা খবর, যোগ্যদের যারা চিহ্নিত অযোগ্য নন তাদের তালিকায় প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং যারা এক্সপায়ার্ড প্যানেল থেকে চাকরি পেয়েছেন তাদের তালিকা হয়তো প্রকাশ হবে না। তার সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত ওএমআর শিট আপলোডিংয়ের কথা এসএসসি ভাবছে না। তার কারণ আগের দিন সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে তাতে এসএসসির মনে হয়েছে যে ওএমআর আপলোড করা উচিত হবে না, তাই ওএমআর শিট তারা আপলোড করছে না। এখনো পর্যন্ত তারা এই সিদ্ধান্তেই অনড়। পরবর্তীকালে আইনজীবীদের সাথে অন্য কোনো কথা হলে তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, তবে এখনো পর্যন্ত ওএমআর আপলোড হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সুমন, সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী, তার সঙ্গে কথা বলছিলাম, যিনি মামলাটা লড়েছেন। মামলাটার প্রত্যেকটা শব্দ সম্পর্কে উনি ওয়াকিবহল। উনি কি বলেছেন একবার শোনাই, তারপরে তোমার কাছে আবার আসবো। সুপ্রিম কোর্টে মামলা হলো, তারা কোনো ডকুমেন্ট দিতে পারলো না। যদি থাকতো আগে তাহলে আগে দেয়নি কেন? আর যদি এখন বানানো হয় সেই বানানোটা তো বেআইনি। আর সর্বোপরি ওএমআর শিট ছাড়া, কোনো প্রমাণ ছাড়া কে যোগ্য কে অযোগ্য কি করে হবে? 4টে নাম আমি বলে দিলাম এরা অযোগ্য, 10টা নাম বলে দিলাম এরা যোগ্য। আদৌ ওই 10টা নাম কেন যোগ্য তার প্রমাণ কি? সেই প্রমাণ ছাড়া যদি কোনো লিস্ট বেরোয় সেটা বেআইনি। একেবারেই সুমন, যেটা আইনজীবী মহলও বলছে যে আজকে যাদের নাম প্রকাশ হবে শুধু নাম, রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার এইসব কি থাকবে? যদি ওপরে লেখা থাকে এরা যোগ্য বা এরা অযোগ্য, তার প্রমাণটা কি? দেখো, এই যে আইনজীবীরা দাগিয়ে দিচ্ছেন এটা বেআইনি, এই দাগানোটা যাতে না হয়, যাতে সবটা আইনি হয়, তার জন্যই কিন্তু দফায় দফায় আইনজীবীদের পরামর্শ নিচ্ছে এসএসসি। এবং যেভাবে তালিকা প্রকাশ করা হবে তাতে এই বেআইনি কথাটা বলার যাতে সুযোগ না থাকে, সেই জন্যই পার্শিয়াল লিস্ট প্রকাশ হবে। আমি বারবার করে বলছি, বেশ কিছু জায়গা এমন থাকবে যেগুলো দেখলে স্পষ্টভাবে বলা যাবে না যে কি তালিকা এটা। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে তারা সেটা নিয়ে বৈঠক করছেন। এবং এখনো পর্যন্ত যা খবর, যারা চিহ্নিত অযোগ্য নন তাদের তালিকা প্রকাশ হতে পারে, অর্থাৎ যারা নন টেন্টেড সুপ্রিম কোর্টের ভাষায় তাদের তালিকা প্রকাশ করা হতে পারে, তবে কোনো ওএমআর শিট প্রকাশ পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাকর্মীদের তাদের তালিকা প্রকাশ করা হবে কিনা সেটা নিয়েও কিন্তু দফায় দফায় বৈঠক করছে এসএসসি। শিক্ষক শিক্ষিকাদের একটা তালিকা বেরোবে, পার্শিয়াল লিস্ট, সেটা এখনো পর্যন্ত কনফার্ম। এরপরে সবটাই নির্ভর করছে আইনজীবীদের লিখিত নির্দেশের উপর। কালকে রাত্রে এসএসসি চেয়ারম্যান মেল মারফত আইনজীবীদের কাছ থেকে জানতে চেয়েছেন লিখিতভাবে যে কি করলে কমিশন বিপদে পড়বে না। আইনজীবীরা সেভাবেই নির্দেশ দিচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে বলে রাখি, দেখো, এসএসসির কাছে কোনো নিজেদের ওএমআর কপি বা ডিজিটাল কপি নেই, তাদেরকে ভরসা করতে হবে সিবিআই এর উদ্ধার করা কপির উপরে। এবার সেই কপি তো সুপ্রিম কোর্টে অলরেডি প্লেস, সেই কপি জনসমক্ষে আনলে কি বিপদ বাড়বে? এই আঁচটুকু বুঝে নিয়েই কিন্তু আমি তোমাকে বলছি, চেয়ারম্যান, অধিকর্তা, আধিকারিকরা যা বলছেন, ওএমআর শিট আপলোড হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সঙ্গে থাকো সুমন। আর ঠিক এরই মধ্যে কমিশনের ওপর চাপ বাড়াতে আজকে এসএসসি ভবন অভিযানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন এমনটাই জানিয়েছেন। সুমন একটু আগে আপনাদেরকে বলছিল অনেকেই জামা কাপড় নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। তারা বলছেন প্রয়োজনে তারা রাতেও ওখানে থাকবেন, রাত জাগবেন।
যোগ্য আর অযোগ্যদের যে তালিকা সেটা আলাদা করে সার্টিফাইড করে দিতে হবে এবং ওখানে বয়ানে লিখতে হবে যে এর বাইরে মানে এই যোগ্যদের যে লিস্ট দেওয়া হলো এর মধ্যে আর কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই। যোগ্য যারা আছে তাদেরকে রেকমেন্ডেশন ক্যান্সেল করে যাতে স্কুল থেকে টার্মিনেট করার ব্যবস্থা করা হয় সেটা করতে হয়। পাবলিক ডোমেনে ওএমআরগুলো দিয়ে দিক। আমরা আর নতুন কোনো পরীক্ষায় বসতে চাইছি না। সরকার পক্ষ বা এসএসসি কীভাবে কি রিভিউয়ের মাধ্যমে আমাদেরকে জিতিয়ে আনবে সেটা তাদের ব্যবস্থা করতে হবে, কারণ দায়টা তাদেরই। তারাই দুর্নীতি করে আমাদের চাকরিটা কেড়ে খেয়েছে, অতএব তাদের পুরোপুরি দায়িত্ব যে তারা কিভাবে চাকরিতে আমাদের ফিরিয়ে দেবে। তাদের করতেই হবে যে কোনো মূল্যে, নাহলে আমরা ছেড়ে কথা তো বলবোই না। অভিযান তো চলতেই থাকবে, কিন্তু যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে। আজ মমতা ব্যানার্জি সত্যি সত্যি বলেন চাকরি দেবেন, তার ভাইপোও বলছেন। আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে 18,000 যোগ্য লোক, এদের মধ্যে কোনো গন্ডগোল নেই, এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এদের চাকরিটা ফেরত দিন? এটা বলতেই পারেন উনি। উনি কিছুতেই বলবেন না, তাহলে ওই 8,000 লোক ওনার বাড়ি ঘেরাও করবে। দেখুন আজকে এসএসসি কি তালিকা প্রকাশ করবে, এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কাদের নাম সেখানে থাকবে, কাদের নাম থাকবে না, ফরম্যাটটা কি হবে, তারা কোনো প্রমাণ দেবেন কিনা। তবে এটা পরিষ্কার যে তালিকা প্রকাশের পর থেকে এটা নিয়ে একটা নতুন করে চর্চা শুরু হয়ে যাবে রাজনৈতিক মহলে, আইনজীবী মহলে। তবে একটা চর্চা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আইনজীবীরা কি প্রশ্ন তুলছেন দেখিয়েছি, পলিটিশিয়ানরা কি প্রশ্ন তুলছেন দেখুন। ওএমআর শিট ওরা প্রকাশ করেনি এর আগে বা এখনো করবে না, তার কারণটা হচ্ছে তৃণমূল যাদের কাছ থেকে পয়সা খেয়ে বসে আছে তাদেরকে যে কোনো মূল্যে তৃণমূলকে বাঁচাতেই হবে। অতএব সব ছেলে মেয়েদের ওএমআর শিট ওরা প্রকাশ করতে পারবে না। ওই যে তালিকা ওরা প্রকাশ করছে ওএমআর বিহীন এই যে কোনো তালিকা, এই তালিকা মুড়ির ঠোঙা বানানোরও কাজে আসবে না। ছেলে মেয়েগুলোকে এত বড় সর্বনাশ করে তাদের ভাতে মেরে এখন তাদেরকে নিয়ে ছেলে খেলা করছে, তাদেরকে নিয়ে এখন ছ্যাবলামি করছে তৃণমূল। কি মূল্য আছে এই তালিকার? তারা সুপ্রিম কোর্টে এই তালিকাটি দিতে পারতো, আজকে যোগ্যরা তাহলে বেতন পেত, তার চাকরিটি পাকা থাকতো। তার ফলে এই যে 18,000 19,000 মানুষকে পথে বসিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সরকার, চোরের রানী হয়ে, তার বিচার কে করবে? আর অস্বচ্ছতা কেন এখনো? ওএমআর শিটটা কেন পাবলিশ করছেন না এই কারণে, ইমেজ বিরাটটাও তো অ্যাটলিস্ট পাবলিশ করে দিতে পারেন, করছেন না এই কারণেই এই 18,000-এর মধ্যেও আরো অনেক গড়বড় না বেরিয়ে যায়। তাই যে অযোগ্য বাছা হয়েছে সেই অযোগ্যদের তালিকা যাতে দীর্ঘতর না হয়, আরো যাতে লম্বা লিস্ট তৈরি না হয়ে যায়, সেই কারণেই এই অস্বচ্ছতা। আর এরই মধ্যে আরো একটা বড় খবর, প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি খারিজ মামলার শুনানি 28 এপ্রিল থেকে শুরু করবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বড় খবর নিঃসন্দেহে। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি খারিজ মামলার শুনানি 28 এপ্রিল থেকে শুরু করবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এই 32,000 শিক্ষকের পরিবার তারা 28 তারিখ থেকে হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবেন। অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিতর্কিত মন্তব্যের জের, ফের বিতর্কে বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী। পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পর এবার কর্মচারী ফেডারেশনের সম্মেলনে ঝাড়ফুঁকের টোটকা দিয়ে বিতর্কে তৃণমূল সাংসদ। সংগঠন করতে গিয়ে বাধা এলে বিরোধীদের ঝাড়ফুঁকের নিদান। সাংসদের এই টোটকায় পরোক্ষে হুঁশিয়ারি দেখছেন বিরোধীরা। ঠিক কি বলেছেন শুনুন। আপনারা এখানে সংগঠন করতে গেলে কেউ যদি আঙুল তোলার চেষ্টা করেন আপনারা আমাদের খবর দেবেন, আমরা সুমন্ত্র করে দেবো, কোনো অসুবিধা হবে না, আপনাদের কাজের কোনো অসুবিধা হবে না। দপ্তরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমাদের খবর দেবেন, আমরা ঝাড়ফুঁক করার লোক আছে, আমরা ঝাড়ফুঁক করে দেব। মন্তব্যের পর যখন একটা বিতর্ক তৈরি হয়ে যায় তখন সাংসদ ঠিক কি সাফাই দিয়েছেন? সুমন্ত্র জাদু দেখিয়ে দেবো, ঠিক আছে? যদি কোনো সরকারি কর্মচারী যারা প্রদর্শন করবে তাদের বিরুদ্ধে আঙুল তুললে সুমন্ত্র হয়ে যাবে, এটা করে দেবো, জাদু করে দেবো। এটা সে যারা করবে তারা বুঝতে পারবে, ঠিক আছে? তারা বুঝতে পারবে কি হবে, ঠিক আছে? আদর করে দিতে পারে, পরে চামড় বুলি দিতে পারে, ধন্যবাদ জানাতে পারে, কেউ কেউ প্রণাম করতেও পারে যে দাদা এরকম করবেন না, আপনাদের জমানা শেষ। 34 বছরে বাংলাকে শেষ করেছেন, আবার নতুনভাবে হাঁটার চেষ্টা করবেন।
এদিকে এসএসকেএমে প্রশ্নের মুখে চিকিৎসক পড়ুয়ার নিরাপত্তা, ডাক্তারি ছাত্রীর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্যের অভিযোগ, হাসপাতাল চত্বরে বহিরাগতদের আনাগোনা মাদক সেবনের অভিযোগ, TV9 বাংলার হাতে ঘটনার ভাইরাল ভিডিও। শনিবার হাসপাতাল চত্বরে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে প্রচুর মানুষ জড়ো হন, তাদের একাংশ মাদক সেবন করছিলেন বলে অভিযোগ। হোস্টেল থেকে পড়ুয়া বেরোতেই অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় এমনটাও অভিযোগ। ওয়ার্ডেনকে জানাতেই ছাত্রীকে বিশেষ দরকার ছাড়া হোস্টেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়। চিকিৎসক পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদান ঘিরে বিতর্ক। কেন বহিরাগতর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছাত্রীকে বাইরে না বেরোনোর নিদান? সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা। নিজের কর্তব্যরত স্থানে চিকিৎসক তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। তারপর সুপ্রিম কোর্টে টাস্ক ফোর্স গঠন করা হয়, রূপরেখা তৈরি করা হয় চিকিৎসক পড়ুয়াদের নিরাপত্তার জন্য। এত কিছুর পরও এসএসকেএমে সেই ঘটনার পুনরাবৃত্তি। ছাত্রী নিবাস থেকে ছাত্রীরা বেরোতে পারবেন না বহিরাগতদের জন্য একটা হাসপাতালের ক্যাম্পাসে, সেটাও আবার রাজ্যের প্রথম সারির উৎকর্ষ কেন্দ্র এসএসকেএম হাসপাতালে। এই প্রশ্নই তুলছেন এসএসকেএম হাসপাতালে চিকিৎসক হতে আসা চিকিৎসক পড়ুয়ারা, যারা কর্তব্যরত জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। কিছু মানুষজন তারা নেশা করে নানা রকম যেগুলো মাদক সামগ্রী সেগুলো ব্যবহার করতে দেখা যায়, এবং সেটা ঠিক হোস্টেলের গেটের সামনেই হয়। এবং তাতে কি হয় যে যারা ছাত্রছাত্রীরা পড়ুয়া যারা আছে তাদেরকে হোস্টেলের মধ্যে তারা একটা নিরাপত্তাহীনতা ভোগ করে, আতঙ্ক সৃষ্টি হয়, একটা ভয়ের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ থেকে এটাও একটা নোটিশ আসে যে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যে তারা বেরোবে না, এরকম কিছু একটা, ছাত্রীরা যাতে না বেরোয়। হ্যাঁ, ছাত্রীরা কর্তৃপক্ষ মেসেজ করে জানাচ্ছে, হ্যাঁ এরকম জানিয়েছে যে একটা সমাবেশ আছে, তো বেরোনো যাতে না হয়। পুরুষ যাদের আগমন হয়েছিল তারা এরকম, যারা মহিলা যারা আছে তাদেরকে কটূক্তি করেছে, নানা রকম বাজে ভাষা শব্দ নানা রকম কিছু বলেছে, এবং তাতে অনেকেই তাদের একটা সুরক্ষাহীনতা যা হচ্ছে, আমাদেরকে যা বলছে আমাদেরকে হয়তো আগামীকালে হয়তো এমবিবিএসটা হয়তো হোস্টেলের ভেতরে ঢুকেই ঘরে দরজা বন্ধ করে পড়তে হবে। সব জায়গাতেই সব কিছু থাকে, পুলিশও থাকে, প্রশাসন থাকে, কর্তৃপক্ষ থাকে, সব জায়গায় সব থাকে, তারপরে অনেক কিছু ঘটনা ঘটে যায়। আন্দোলন তিলোত্তমা নিয়ে আন্দোলনের অন্যতম মূলমন্ত্র ছিল, অন্যতম মূল বক্তব্য ছিল, দেখা যাচ্ছে সেই কিন্তু চেঞ্জ কিছুই হয়নি। সেই আবহ একই জায়গায় রয়েছে। এই যে মধ্যযুগীয় মানসিকতা, যেখানে হস্টেলের ওয়ার্ডেন বলছেন যে বাইরে কিছু মিসক্রিয়েন্টস থাকতেই পারে, তোমরা ঘরে থাকো, তোমরা বেরোবে না। দোষটা যারা দোষী, যারা ভুল করছে তাদের না ধরে, তাদের কিছু না বলে, তাদেরকে কোয়েশ্চেন না করে দোষটা তোমারই, তুমি কেন অমুক কাপড় পরলে বা তুমি কেন ঘর থেকে বেরোলে, সেই মানসিকতারই পরিচয়টা একই রকম থেকে গেছে। প্রবলেমটা মানসিকতা থেকে গেছে, মধ্যযুগীয় মানসিকতা। আমি জানি না কি করে এসএসকেএমের মতো জায়গায় এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। মেডিকেল কলেজের পর নজর রাখতে হচ্ছে আইআইটির দিকে। ফের খড়গপুর আইআইটিতে পড়ুয়ার মৃত্যুতে রহস্য। ফয়জান আহমেদ, কে কিরণচন্দ্র, দেবিকা পিল্লাই, শাওন মালিকের পর এবার অনিকেত ওয়ালকার। হোস্টেলের ঘর থেকে উদ্ধার আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত অনিকেত 4th বর্ষের পড়ুয়া। এদিকে পাথুরিয়া ঘাটায় কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুন, মৃত্যু হয়েছে 2 জনের। গতকাল রাতে বিল্ডিং এর 4 তলায় আগুন লাগে। অচৈতন্য অবস্থায় 2 জনকে উদ্ধার করে দমকল, পরে হাসপাতালে মৃত্যু হয়। এখন নিয়ন্ত্রণে আগুন। সকাল থেকে চলছে কুলিং এর কাজ। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। হ্যাঁ, এখন আগুন কন্ট্রোলে এসেছে। 5 জন মানুষ এখানে আটকে ছিলেন। 3 জন আগেই আমরা রিকভারি করেছি এবং ওদের মাইনার ইনজুরি ছিল, ওরা ঠিক আছে। বাট 2 জন মানুষকে আমরা একটু আগে রিকভারি করলাম, হসপিটালে পাঠানো হয়েছে। তাদের বার্ন ইনজুরি নেই, কিন্তু মনে হচ্ছে তারা সাফোকেশনের শিকার হয়েছে। আগুনটা একটা কাপড়ের গুদামে লাগে, যার ফলে কাপড়গুলো তো প্লাস্টিকের প্যাকেটে রাখা থাকে। খুব অল্প সময়ের মধ্যে আগুনটা একটু ভয়ানক আকার ধারণ করে। এখনও ভেতরে প্রচুর ধোঁয়া, প্রচুর তাপ। এখনও সঠিকভাবে ওই জন্য ভেতরে গিয়ে তদন্ত করে বলা যাচ্ছে না যে আগুনের লাগার কারণটা কী। ও ভিতরের লোক ছিল না, বাট বাইরে যে ছাতে উপরে রুম আছে ওখানে 2 জন ছিল। তারপর ওনারাই আনকনসিয়াস পেয়েছে।
পুরো এখন তো ব্যাপারটা আমরা একটা দিয়ে ঢুকলাম, পুরো ব্যাপারটা যখন নর্মালাইজ হয়ে যাবে সিচুয়েশন তখন আমরা পুরো তদন্তটা করব। आज सवेरे मेरे पास फ़ोन आया कि ऐसे सुनील कलकत्ता रहता है और उसका कोई बिल्डिंग में आग लग गई, वो 4 तल्ला में रहता है, उसका दम घुट गया, तो भाई साहब कलकत्ता है तो आप संभालिए। फैमिली में उनकी मिसेज है, उनकी माता पिता हैं, वहाँ राजस्थान में रहते हैं, यहाँ पूजा पाठ का काम करते थे वो। तो रात को पूजा पाठ करा के आए थे, सुबह रात को थकान था, सोए हुए थे, तो बगल के कपड़े के गोडाउन में बोले सुनते हैं आग लग गया। तो आग लगने से वो धुआं सा होने से पूरा खिड़की में घुस गया। वो उठना चाहे, छत पे जाना चाहे तो ताला लग रहा था, जा नहीं पाए, तो वो दम घुटने से उनका वो ख़त्म हो गया। कौन कौन है इसके फैमिली में? बच्चा है, 2 वाइफ है, मम्मी है, पापा है, भाई सब ही है फैमिली, छोटे बच्चे हैं। पंडित जी है मेन, जो कल बनारस से आया था रात में, वो अभी ठीक से पता नहीं चल रहा, वो शायद अनकॉन्शियस है। उस रूम में धुआं घुस गया, इतना मोटा धुआं का वजह कोई जा ही नहीं सकता वहाँ पे। पुरोहित अकेले था और नहीं, उनके से 2-3 आदमी थे, वो लोग निकल गए थे, वो नहीं निकल पाए थे, वो सो गए थे। अनकॉन्शियस एक था लास्ट मेन जो पंडित जी है वही अनकॉन्शियस थे, देख रहा था, बाकी लोग आदमी लोग उस समय घर में नहीं था, वो निकल चुके थे पहले। কোর কমিটির বৈঠক ঘিরে বীরভূমে ফের কেষ্ট কাজল সংঘাত। দলীয় নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও কেন ডাকা হচ্ছে না কোর কমিটির বৈঠক, প্রশ্ন তুললেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীকে নিশানা, যদিও গোটা বিষয়টি কোর কমিটির চেয়ারম্যানের ঘাড়ে চাপিয়েছেন বিকাশ। হিঙ্গলগঞ্জে বিজেপি কনভেনারের নামে পোস্টার ঘিরে শোরগোল, বিজেপি নেতা অভিজিৎ দাসের নামে পোস্টার। বিশপুর, দুলদুলি সহ একাধিক জায়গায় পোস্টারে লেখা অভিজিৎ থাকলে বিধানসভা ভোট বয়কট, লেখা হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনারকে মানছি না। পোস্টার ঘিরে রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে। মালদা মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়েছে ভাঙড়ের আইএসএফ কর্মীরা। মাথায় টুপি পরে অশান্তিতে উস্কানি দিয়েছেন হুজুর। নাম না করে নওশাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। ভাঙড়ের সোনপুরের সভায় নওশাদের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন শওকত। প্রশাসনের নির্দেশ অমান্য করে জল নিকাশির ওপর অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয়দের। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক মল্লিক। পটাশপুর থানার খড়াই কোটবার এলাকার ঘটনা, নির্মাণে বাধা দিলে এলাকাবাসীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ। ব্লক প্রশাসন ও বিএলআরওকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, দাবি এলাকাবাসী। নদীর জল উপচে ভেসে গেছে বিঘার পর বিঘা ধান জমি, জল ছেঁকে জমির পাকা ধান তুলছেন চাষিরা। এমনই ছবি কাটোয়া 1 ও 2 নম্বর ব্লকের কয়েকটি গ্রামের। ঋণ নিয়ে বা সঞ্চিত অর্থ দিয়ে চাষ করে আর্থিক ক্ষতির মুখে চাষিরা। মাত্র 3 বছরের মধ্যে তৈরি রাস্তা বেহাল, উঠে গেছে পিচ, ভরে গেছে খানাখন্দে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উপপ্রধানের। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নওপাড়া থেকে চক বামন গড়িয়া পর্যন্ত দীর্ঘ 11 কিলোমিটার রাস্তা এমনই বেহাল ছবি। রোজই দুর্ঘটনা, অভিযোগ করছেন স্থানীয়রা। দ্রুত রাস্তা সংস্কার চাইছেন এলাকাবাসী।